ও মাই গড, কি হইল কি হইল কি হইল, কিভাবে কি হইল কি হইল? এটা ব্যথা ট্যাথা পাইছে নি কেউ? কিসের সাথে হয়েছে ভাই? ও হ্যান্ডেলই তো বাঁকা হয়ে গেছে। হ্যান্ডেলটাই মনে হয় বাঁকা হয়ে গেছে। এটা নাটটা লুজ দেয়া ভাই। জীবন গেলে তোমার যাইবো, আর কেউ যাইবো না। আজকে যদি তোমার জীবন যায়, ঠিক আছে, তোমার ফ্যামিলির ক্ষতি হইব, আর কেউর কিন্তু ক্ষতি হবে না। তোমার ফ্যামিলির উপরে এফেক্ট পড়বে। তোমার ফ্যামিলি তো তোমার উপর একটা আশা করে তাকায় আছে, তাই না? তাই গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 9:41, মানে সকাল 9:41। বের হইতেছি কাজের উদ্দেশ্যে। প্রতিদিন তো যে কাজের উদ্দেশ্যে বের হই, ভিডিও করা হয় না, তাই ভাবলাম আজকে মর্নিংয়ে একটা ভিডিও করা যাক। আর আগে দেখতেন যে একটা বাসার থেকে বের হইতাম, বাট ওই বাসা ছেড়ে দিছি, সেই জন্য এখন আলাদা একটা বাসা নিছি। আগে তো ওইটা যে অফিসে চাকরি করতাম, ওই অফিসের বাসা ছিল, ওই গ্যারেজে বাইক রাখতাম। বাইক রাখার জন্য আলাদা একটা এক্সট্রা চার্জ দিতে হইতো। ওই চার্জটা এখন আর দেওয়া লাগে না। এখন মোটামুটি আমি নতুন যে বাসায় উঠছি, ওই বাসাতেই আমি মোটামুটি রাখতে পারি বাইক, ওই জন্য আর এক্সট্রা চার্জ লাগে না। আমার 1000 টাকা সেফটি হয়ে গেল, আর বাসাতেও থাকতে পারি। যদিও আগে মনে করেন বাসা ভাড়া অফিসে দিত, এখন বাসা ভাড়া নিজের দিতে হবে। তো আগে যেদিকে থাকতাম এখন এদিকেই থাকি, কিন্তু কথা হচ্ছে যে ওইদিকে আর যাওয়া হইতেছে না। কারণ উত্তরাতে ভাবছিলাম যে বাসা টাসা নিব। এখন উত্তরাতে যে বাসার দাম ভাই, ওইখানে আমার দ্বারা পসিবল না থাকা। কারণ আমি হচ্ছি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। দ্বিতীয়ত হলো আমার সব কিছু করে, আমার ইনকাম করে, আমার খাওয়া দাওয়া, আমার সব কিছুই করে, মানে খুব কষ্টকর হয়ে যায় থাকাটা, মানে ঘর ভাড়া, তারপরে খাওয়া দাওয়া সব মিলায়া। সেই জন্য আর ওই উত্তরাতে যাওয়া হয় নাই। বাট এখন অনেক দিন পরে রোদ উঠলো, অনেক দিন পরে না, বেশ কয়েকদিন 4-5 দিন ধরে রোদ উঠতেছে, তবে ভালো লাগতেছে। পাতলা একটা গেঞ্জি পরছি, আর হচ্ছে উইনব্রেকারটা পরে নিছি। জানি না যে কি হবে, কারণ রাত্রেবেলা বাসায় ফেরার সময় যদি ঠান্ডা লাগে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর আশা করি ঠান্ডা একটা লাগবে না। অহন অল্প অল্প একটু ঠান্ডা লাগতেছে, কিন্তু পরে আর ঠান্ডা লাগবে না। আর বিশেষ করে আমার কাজ তো শুরু হয় মোটামুটি উত্তরা থাইকা বা অন্য কোনো জায়গা থেকে মাঝে মধ্যে কাজ শুরু করি। আর আজকেও চেষ্টা করব কাজটা উত্তরা থেকে শুরু করার জন্য। আর এদিকে মনে করেন আমাদের বের হওয়ার রাস্তা আছে দুইটা বর্তমানে, যেমন আছে আবদুল্লাপুর দিয়ে বের হওয়া যায়, আর দ্বিতীয় হইলো যে আজমপুর দিয়ে ইন্দা সোজা বের হইতে এখনও পারতেছি না, কারণ রাস্তাটা বর্তমানে কেটে ফেলছে। মানে আগে যে রাস্তাটা কাটা ছিল, ঠিক আছে, মানে কাটার বাকি ছিল, ওই রাস্তাটা কাটে ফেলছে। এখন ভিতর দিয়ে বের হইতে হয়, ওই আর কি একটু উল্টাপাল্টা হয়ে গেছে সব কিছু, সেই জন্য একটু কষ্টকর হয়ে যায় বের হওয়াটা। যাই হোক, ইদানিং এই বাইকটার উপর দিয়ে যে প্রেশার পড়তেছে, জানি না বাইকটা কতদিন সারভাইভ করবে। কারণ যে পরিমাণ প্রেশার দিতেছি, প্রতিদিন 100, 110, 120 এরকম, মানে 100+ কিলো চালানো হইতেছে। জানি না সার্ভিস কেমন দেবে। যদি বাইকটা ভালোভাবে মেনটেন করতে পারি তাহলে সার্ভিস অবশ্যই ভালো পাবো। আসলে বাইক হচ্ছে মেনটেনের উপরে, এটা হচ্ছে মূল কথা। যদি মেনটেন করতে পারেন তাহলে সার্ভিস ভালো পাবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ প্রেশার দিতেছি যেমন ঠিক, তেমন সার্ভিসও আমার করাতে হবে। যেমন মনে করেন আমি এক সপ্তাহের ভিতরে না, মানে 10 দিন বা 20 দিন এরকম, 10-15 দিন পর আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে। কারণ আমি 2500 কিলো এখন আপাতত 2000 কিলোতে ফেলে দেব। আমার এটা কত কিলো হয়েছে আমি তো বলতে পারতেছি না। 1779 কিলো হয়ে গেছে অলরেডি। কালকে হয়তো বাড়িতে যাওয়ার আগে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিব, আর ইঞ্জিন ফিল্টারটাও চেঞ্জ করে ফেলবো। কারণ ফিল্টারটাও মনে করেন এটা ড্রেন দিলে 2টা হয়ে যাবে, তাহলে ফিল্টারটাও চেঞ্জ করা দরকার। এটি হচ্ছে বাইকের কমন সার্ভিস আর কি। এই জিনিসগুলা কমনভাবে সার্ভিস করতে হয়, নয়তোবা যে আপনার সার্ভিস ভালো পাবেন না। এই সময় মতো টাইম ধরে, মানে সময় হিসেবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, ইঞ্জিন ফিল্টার চেঞ্জ করবেন, যেমন টায়ার প্রেশার চেক করবেন। এই শীতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে যে ইঞ্জিন অয়েল দেখা, ঠিক আছে, তারপরে
ওই টায়ার প্রেশার চেক করা, তারপরে আরও অনেক কিছুই আছে টুকটাক যেগুলা সবসময় চেক করতে হয়। আর শীতের মধ্যে কিন্তু সবসময় চিন্তা করবেন যে সকালে বাইক বের করার সময় একটু মনে করেন 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো ওয়ার্ম আপ দেওয়ার জন্য। কারণ যদি আপনি এটা ওয়ার্ম আপ দেন তাহলে মনে করেন যে ইঞ্জিনটা যেটা মানে ইঞ্জিন অয়েলটা যেটা ওই বসে যায়, যে সারা রাত্র যদি বাইকটা বসা থাকে তাহলে তো ইঞ্জিন অয়েলটা নিচে জমে যায়। তাহলে মনে করেন এই ইঞ্জিনটা স্টার্ট দিলে ইঞ্জিন অয়েলটা ওয়ার্ম আপ হয়ে যে উপরে ওঠার পর মানে উপরে উঠে যে সব পার্টসের সাথে অ্যাডজাস্ট হয়ে তারপরে একটা ঘর্ষণ সৃষ্টি করে, আর নইলে তো ভাই পার্টসের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসগুলো আর কি মানে কমন বিষয়। আর আর গরম মানে শীতকালে সবচেয়ে বেশি কি জানেন, বাইকে কিন্তু ময়লা হয় বেশি। এটা আবার কিভাবে, এই যে রাস্তাঘাটে চলতেছেন মানে বাইকে ধুলা টুলা পরে, সেই জন্য মানে উপর দিয়া ঠিক আছে বেশি ময়লা হয় বাইকের। আর যদি আপনি চিন্তা করেন গরমকালের কথা, গরমকালে কিন্তু নিচ দিয়ে ময়লা বেশি হয়, উপর দিয়ে ময়লা কম হয়। কারণ নিচ দিয়ে কাদা ভরে, উপর দিয়ে তো আর কাদা ভরতে পারে না বেশি একটা, সেই জন্য বোঝা যায় যে নিচ দেওয়া বেশি ময়লা হয়। আর গরমকালে কিন্তু বাইক ওয়াশ বেশি করতে হয়, শীতকালে কিন্তু বাইক বেশি ওয়াশ করা লাগে না। আর শীতকালে যদি আপনি পারেন মানে বাসায় ফিরে কি করবেন জানেন, বাইকে একটু পানি টানি দিয়ে রাখবেন, তাহলে মনে করেন ধুলাবালিটি কেটে যাবে। নয়তো বা ভাই এই জিনিসগুলা যদি ধুলা বসে যায় তাহলে কিন্তু আপনার যে কোনো জায়গায় মানে পার্টসের ক্ষতি করতে পারে। সেই জন্য আপনি চিন্তা ভাবনা করবেন এই বাসায় ফেরার সাথে সাথে যে একটু পানি দিয়ে রাখার জন্য, পানি দিয়ে একটু ধুয়ে রাখার জন্য। কিন্তু আমি এটা পারি না, বাট আমি যদি পারতাম তাহলে অবশ্যই ধুয়ে রাখতাম। তারপরেও আমি কি করি, 4-5 দিন 2-3 দিন পর পর আমি বাইকটা ওয়াশ করাই। কেন জানেন, কারণ ভাই আগে হচ্ছে আমার বাইক যদি ঠিক থাকে, আমার বাইক দিয়েই কিন্তু এখন বর্তমানে আমার সব কিছু, আমার আর কিছুই নাই। আমার বাইকটা দিয়ে আমার সব কিছু করতে হবে। আমার বাইক যদি খারাপ হয়ে যায় তাহলে মনে করেন আমি একমাত্র বসা হয়ে যাব, আমার কোনো কিছু করা যাবে না। এখন বাইক যদি ঠিক না থাকে তাহলে আমার কোনো কিছুই ভালো লাগে না, বাইক যদি ঠিক থাকে আমার সব কিছুই ভালো লাগে। হ্যাঁ, যাই হোক, মোবাইলে মোটামুটি অ্যাপস ওপেন হয়ে গেছে। এখন মোটামুটি কল আসলেই হয়, কল আসলে আমি আমার গন্তব্যে চলে যাব। আর মর্নিং রাইডের কথা যদি বলেন, মর্নিং রাইডটা আসলেই একটা জোস রাইড, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু আমি নিজে মর্নিং রাইডটা করি না, কারণ আমি অলস, সেই জন্য মর্নিং রাইডটা করা হয় না। আর ওইদিকে আমার একটা ডেস্টিনেশন সেট করা আছে, আমি ওইখানে গিয়া মনে করেন একটুক্ষণ অপেক্ষা করব, তাহলে মনে করেন একটা কল ঢুকে যাবে। কল ঢুকলেই আমি আমার কাজে ইনভলভ হয়ে যাব। তবে আমি যে কাজটা করি ওইটা মোটামুটি সবারই একটু ধারণা থাকার কথা, আর যদি হয় তাহলে ধারণা একদিন দিব যে আমি কি কাজটা করি। আর এখন তো মনে করেন 10টা 1 বাজে, দেখছেন আমার কাজ শুরু করতে করতে 10টা 1 বাজে গেছে। ঠিক আছে, এখন মোটামুটি দেখি কতক্ষণ অপেক্ষা করা লাগে। মাঝে মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করা লাগে, মাঝে মধ্যে বেশিক্ষণ অপেক্ষা করা লাগে না। সেই জন্য যে মাঝে মধ্যে রানিংয়ের মধ্যে এই কাজ পেয়ে যাই, আর যদি রানিংয়ের মধ্যে কাজ না পাই তাহলে কিছুক্ষণ বৈশা এক জায়গায় অপেক্ষা করতে হয়। সেজন্য আর কি যে একটু সময় যায়, এটা কোনো ব্যাপার না। একটু ধৈর্য ধরলে ধৈর্যের ফল সুমিষ্ট হয়, এটা সবাই জানে। ধৈর্য ধরতে হবে, সব কর্মই সমান না। ঠিক আছে, কিছু কিছু কর্ম আছে ধৈর্যের উপর, যেমন আমি যেটা করি এটা ধৈর্যের উপর আর কি ভিত্তি করে হয়। অলরেডি আজমপুর মেন রোডে উঠে গেছি, আমার ডেস্টিনেশন আর একটু সামনে, ওইখানে গিয়ে আর কি সব কিছু সেট করব চিন্তা ভাবনা করছি। তবে আজকের মর্নিংয়ের ভিডিওটা এ পর্যন্তই। ও মাই গড, কি হইল কিভাবে কি হইল এটা ব্যথা পাইছে নি কেউ? কিসের সাথে হয়েছে ভাই? ভাই গাড়িটা সাইড করেন। আরে সকাল সকালে এটা কি দেখলাম ভাই, শিট, কতটা স্লিপ করছে।
এইগুলা এইগুলা তো আপনাদের ভুল। এই যে এই রাস্তাতে রাস্তা পারবে, এই রাস্তাতে এদিক দিয়ে পার হইলে তো অ্যাক্সিডেন্ট হইবই ভাই। এইগুলা পিছন দিয়ে যদি একটা বড় গাড়ি থাকতো তাহলে অবস্থা তো খারাপ হয়ে যেত। এই ফুটওভার ব্রিজ দিছে পার হওয়ার জন্য, এইগুলা যদি এরকম করে তো কিভাবে হইব কর। ভাই দেখছেন, এই যে আমি একটা জিনিস বলি সবাই রে, যে এই ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা, এই যে দেন রাস্তা পার হইতেছে, মানে ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পারানোর জন্য, কিন্তু এনে ক্ষতিটা হয়েছে কিসের জন্য? যে এই ফুটওভার ব্রিজ দেওয়া রাস্তা পার হওয়ার জন্য এই কাহিনীটা হয়েছে। ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হয় নাই, এই রাস্তার মাঝখান দিয়ে রাস্তা বাড়িতে গিয়ে এই যে দেখেন কতটি শিক্ষিত মূর্খ আছে না, এই শিক্ষিত মূর্খর কারণে এইসব কাহিনী ঘটে, বুঝছেন? মানে এই ফুটওভার ব্রিজ দিয়ে যদি রাস্তা পার হয় তাহলে আমাদের কষ্ট লাগে কি? হ্যাঁ, উনাকে জিজ্ঞাসা করার দরকার যে ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হলে সমস্যাটা কি। যাক, জিজ্ঞাসা তর্ক বাড়াইতে চাই না। যাই হোক, অল্পতে বেঁচে গেছে। পিছনে যদি অন্য কোনো গাড়ি থাকতো বা এরকম বড় গাড়ি থাকতো তাহলে তো তুলে দিতে পারতো। দেখছেন রাস্তার মাঝখানে কি একটা অবস্থা হয়েছে, যে হাতের ছাল টাল গেছে। যাই হোক, অল্পতে গেছে। এখন ওনার বাইক কি স্টার্ট নিবে কি না আমার এনে একটু দাঁড়ায়া দেখার দরকার, বাট ওনার স্টার্ট নেয় কিনা আমি বলতে পারতেছি না। দেখা যাক, উনি আগে বের হোক। তবে এখন তো কিছু করার নাই, যা হবার তো হয়ে গেছে, অল্পতে গেছে। তবে বড় ধরনের এইটা আর কি, যে বড় ধরনের ক্ষতি হইতে পারতো। আর কতগুলো সেন্সলেস আছে কি জানেন, এই যে রাস্তা পার হয়, ঠিক আছে, এই কেন এই রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হইতে হবে? এই সেন্সলেসদের জন্য আজকে এই কাহিনী, ঠিক আছে? আমি বলছি না যে এই যে বাইক হচ্ছে 2 চাকার একটা বাহন ভাই, সবসময় পায়ের উপরে ব্যালেন্স থাকে, তাই না? এই বাহনটা পায়ের উপরে ব্যালেন্স থাকলে, আচ্ছা উনি মুভ করতেছে, যাক উনি যাক তাহলে। হ্যাঁ, ফার্মেসি ওই এইখানেই আছে। গাড়ির গ্যারেজ আপনার যেতে হবে হচ্ছে ওই যে আছে না, এয়ারপোর্টের রাস্তাটা আছে না, ফ্লাইওভারটা ওঠার আগে ওইদিকে থাকতে পারে। তো আমি শিওর না গেছিল, ওইখানে থাকতে পারে। ফ্লাইওভারটা ওঠার আগে বাম সাইডে রাস্তা ঢুকছে, ওইখানে থাকতে পারে। এটা বাঁকা হয়েছে, নিচে হয় না, দেখি। ও হ্যান্ডেলই তো বাঁকা হয়ে গেছে। হ্যান্ডেলটাই মনে হয় বাঁকা হয়ে গেছে। এটা নাটটা লুজ দেয়া তারপরে করতে হইব। এদিক দিকটা নিচে, এদিক দিকটা উঁচা, উপরে উঠে গেছে। এটা ওইখানে নিলে পাইপ দিয়ে একটা কোনো কিছু করতে পারে। এখন আপাতত একটা ইয়াতে যান, ফার্মেসিতে যান, হাতের ইয়েগুলা যে এগুলা করতে হবে। এইভাবে রাস্তা পার হয় না ভাই। এই যে আজকে দেখছো কি হয়েছে, আজকে যদি পিছনে একটা বড় গাড়ি থাকতো তাহলে তোমারও ক্ষতি হইতো, ওনারও ক্ষতি হইতো। ওনার তো হয়েছেই অলরেডি। আজকে পিছনে একটা বড় গাড়ি থাকলে তোমারও জীবন যেতে পারতো, ওনারও জীবন যেতে পারতো, ঠিক আছে? তোমার ওইটা চিন্তা করতে হবে, বাইক হচ্ছে একটা 2 চাকার, এটা যদি থামে একমাত্র পায়ের উপরে ব্যালেন্স থাকে, ওইটা চিন্তা করতে হবে। আচ্ছা যাই হোক, অল্পতে গেছে। হ্যাঁ, আর সবসময় চেষ্টা করবো ফুটওভার ব্রিজ দিয়ে পার হওয়ার জন্য, কারণ ওইগুলো তো দিছেই জনগণের জন্য, তাই না? যে আমাদের জন্য একটু দিছে, তো ওই জিনিসগুলো মাথায় রাখবা, ঠিক আছে? টেনশন নিও না। যাও, দেশের বাড়ি কই? মাইমি সিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও অস্তে ধীরে যাও। এখন কান্না করা কিছু নাই। তোমাকে মারছে, কান্না করলে তো আর ফিরে আসবে না, ঠিক আছে? অস্তে ধীরে যাও। তুমি এখন আপাতত ওই ফুটওভার ব্রিজ দিয়ে, নইলে ওই ফুটওভার ব্রিজ দিয়ে পার হও। এখন তুমি একটু দুর্বল আছে তো, এই রাস্তাতে পার হইতে হইব না। আর কোনো সময় এরকম করবো না, ঠিক আছে? ঠিক আছে ভাই, যাও।
দোষ না থাকলেও এখন যদি তোমার দোষ না থাকে, পুরাটা দোষ তোমার। কেন জানো? তুমি কিন্তু রাস্তাতে পার হইতেছো, ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও তুমি রাস্তাতে পার হইতেছো, কিন্তু পুরাটা দোষ তোমার। ঠিক আছে, সেই জন্য সবসময় চেষ্টা করো ফুটওভার ব্রিজতে পারবে। এই যে মনে করো, এই যে দেখো কতটি শিক্ষিত মূর্খ আছে এরকম করে। ঠিক আছে ভাই, জীবন গেলে তোমার যাইবো, আর কেউ যাইবো না। আজকে যদি তোমার জীবন যায়, ঠিক আছে, তোমার ফ্যামিলির ক্ষতি হইব, আর কেউর কিন্তু ক্ষতি হবে না, তোমার ফ্যামিলির উপরে এফেক্ট পড়বে। তোমার ফ্যামিলি তো তোমার উপর একটা আশা করে তাকায় আছে, তাই না? তাই মানে সেফলি রাস্তাঘাটে চলার সময় সেফলি চলবা, বুঝছো? এই যে দেখো, এই যে দেখো রাস্তাতে পার হইতেছে, ওরা কি মানুষ না অমানুষ? ঠিক আছে ভাই, যাও, কষ্ট নিও না, মনে যাও। আচ্ছা, ছেলেটা একবারে কান্না করে দিছে, যদিও ওরা কিছু বলে নাই, একটু চিল্লাপাল্লা করছে ওই বাইকারে, যে বাইকার ব্যথা পাইছে। এখন দুষ্টা এখানে কারে দেবো? ও বলতেছে যেটা যে একটা কোনো গাড়ি ছিল না, একটা বাইক আইসা এই সেই করছে, কিন্তু দোষ কিন্তু যে রাস্তা পার হয় তারই, আর কেউ কিন্তু কোনো দোষ নাই। হ্যাঁ, সেই জন্য মানে ও তো রাস্তা পার হইতেছে ঠিক আছে, কিন্তু আর তো ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজ দিছে। ভাই আপনারা কেন এভাবে রাস্তা পার হতে হবে? কেন ফুটওভার ব্রিজ কেন দিছে? ফুটওভার ব্রিজ তো আপনি আমার জন্যই তো, যে রাস্তা পার হইতে পারি সেই জন্যই তো দিছে। অন ফুটওভার ব্রিজ যদি ইউজ না করে, আপনি এই রাস্তা ইউজ করেন, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই, হবে না যে তা না। আচ্ছা, অল্পতে গেছে, এটা হচ্ছে উপরওয়ালার কাছে শুকরিয়া। এটা